ল্যাংস্টন হিউজের লেখা দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স এটা শুধু একটা কবিতা না, এটা যেন হাজার হাজার বছরের ইতিহাসের একটা বহমান স্রোত। চলুন এই চাক্ষুষ বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা সেই স্রোতে গা ভাসাই আর এর গভীরতাটা একটু অনুভব করার চেষ্টা করি। কবিতাটা শুরুই হচ্ছে একটা অসাধারণ লাইন দিয়ে। আমার আত্মা নদীগুলোর মতো গভীর হয়ে উঠেছে। ভাবুন একবার, এই একটা লাইনেই কিন্তু পুরো কবিতার মূল সুরটা বাঁধা হয়ে গেছে। এটা আসলে একটা খুবই শক্তিশালী রূপক, যা আমাদের একেবারে টেনে নিয়ে যাবে কৃষ্ণাম মানুষদের দীর্ঘ ইতিহাস, তাদের সংগ্রাম আর প্রজ্ঞার গভীরে। তো এই কবিতার নদী ধরে আমাদের এই যাত্রায় আমরা 5টা ঘাটে থামব। প্রথমে বোঝার চেষ্টা করব নদীর মতো গভীর আত্মার মানেটা কি। তারপর চলে যাব সভ্যতার একদম শুরুতে, ডুব দেব আফ্রিকার শেকড়ে। এরপর অনুভব করব আমেরিকার অভিজ্ঞতা, আর সবশেষে খুঁজে বের করব এই কবিতার আসল বার্তাটা কি। তাহলে চলুন প্রথম ঘাটে নৌকা ভেড়ানো যাক। এই যে বলা হচ্ছে নদীর মতো গভীর আত্মা, এটা আসলে কার আত্মা? এখানে বক্তা কিন্তু কোনো একজন নির্দিষ্ট মানুষ নন। তিনি যেন কথা বলছেন সমগ্র কৃষ্ণাঙ্গ জাতির হয়ে, তাদের সবার সম্মিলিত কণ্ঠস্বর হয়ে। কবিতাটা স্রষ্টা ছিলেন হার্লেম রেনেসার একজন দিকপাল, ল্যাংস্টন হিউজ। তিনি এটা লেখেন ১৯২০ সালে, আর ঠিক তার পরের বছরই এটা দ্য ক্রাইসিস ম্যাগাজিনে ছাপা হয়। আর দেখুন, হিউজ কিন্তু কোনো বাধাধরা ছন্দের নিয়ম মানেননি। এটা লেখা হয়েছে মুক্তক ছন্দে, মানে ফ্রি ভার্সে, যার ভাবটাকে একটা অবাধ স্বাধীনতা দিয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? যখন হিউজ ইতিহাসের এত গভীর একটা প্রেক্ষাপটকে কবিতায় বাঁধছেন, তখন তার বয়স ছিল মাত্র ১৭। ভাবা যায়, এইটুকু বয়সে তিনি এমন একটা সৃষ্টি করে গেছেন যা আজও মানুষকে ভাবায়। কবিতার একদম শুরুতে যে সাহিত্যিক কৌশলটা ব্যবহার করা হয়েছে তার নাম হল সিমিলি বা উপমা। ব্যাপারটা খুব সহজ। যখন দুটো আলাদা জিনিসের মধ্যে মতো বা যেন এই শব্দগুলো ব্যবহার করে তুলনা করা হয়, তখন তাকেই উপমা বলে। এবার পার্থক্যটা একবার দেখুন। বাঁদিকে লেখা আমার আত্মা গভীর, খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু ডান দিকে যখনই মতো শব্দটা যোগ হলো, আমার আত্মা নদীগুলোর মতো গভীর হয়ে উঠেছে, তখনই এর মানেটা কতটা পাল্টে গেল। আত্মার গভীরতার সঙ্গে মিশে গেল নদীর সেই প্রাচীন, বহমান আর অভিজ্ঞতার ছাপ। আমাদের এই নদীযাত্রা তাহলে শুরু হচ্ছে ইতিহাসের একেবারে উৎস থেকে, মানে মানব সভ্যতার সেই উষালগ্নে। আমরা এখন পৌঁছে গেছি ইউফ্রেটিস নদীর তীরে। কবি লিখছেন, যখন ভোর ছিল নবীন, তখন আমি ইউফ্রেটিস নদীতে স্নান করেছি। বাহ, এই একটা লাইনই যেন টাইম মেশিনের মতো আমাদের ঘুরিয়ে নিয়ে গেল মানব ইতিহাসের একেবারে শুরুতে, সে মেসোপটেমিয়ার জন্মলগ্নে। এই লাইনের তাৎপর্য কিন্তু বিশাল, হিউজ। এখানে বলছেন কৃষ্ণাঙ্গ মানুষের ইতিহাসটা কালকের কোনো ঘটনা না, না, তাদের শিকড় মানব সভ্যতার মতোই প্রাচীন। আর খেয়াল করুন, যখন তিনি আমি বলছেন, তিনি কিন্তু শুধু নিজের কথা বলছেন না। এই আমি আসলে পুরো কৃষ্ণাঙ্গ জাতির সম্মিলিত ইতিহাস আর তাদের সবার অভিজ্ঞতা। ইউফ্রেটিস থেকে আমাদের যাত্রা এবার আফ্রিকার একেবারে হৃৎপিণ্ডে। এখানে আমরা দুটো মহান নদীর দেখা পাব, কঙ্গো আর নীল নদ। এরা আমাদের দেখাবে আফ্রিকার মাটির সঙ্গে কৃষ্ণাঙ্গ মানুষের আত্মার কি গভীর সংযোগ। কবি লিখছেন, আমি কঙ্গো নদীর ধারে কুটির বানিয়েছি, আর তা আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমি নীল নদ দেখে তার তীরে পিরামিড নির্মাণ করেছি। এই লাইনগুলোতে আফ্রিকা যেন দুটো রূপে আমাদের সামনে আসছে। একদিকে এটি একটা শান্ত স্নিগ্ধ আশ্রয়, আবার অন্যদিকে এটি এক মহান সভ্যতার জন্মস্থান। ব্যাপারটা হলো, একদিকে কঙ্গো নদী যেন মায়ের মতো, যা শান্তির আশ্রয় দেয়, ঘুম পাড়িয়ে দেয়, আর অন্যদিকে নীল নদ হল মহত্বের প্রতীক, যা কৃষ্ণাঙ্গদের যুক্ত করে প্রাচীন মিশরের জ্ঞান আর পিরামিডের মতো বিশাল কীর্তির সঙ্গে। এই দুটো নদী একসাথে মিলে তাদের সভ্যতা আর সংস্কৃতি গড়ার গৌরবময় ইতিহাসটাকেই তুলে ধরে। কবিতার স্রোত এবার আফ্রিকা থেকে পাড়ি দিচ্ছে আমেরিকায়। আর এখানে আমাদের দেখা হবে মিসিসিপির নদীর সাথে, যার স্রোতে মিশে আছে দাসপ্রথার যন্ত্রণা আর মুক্তির এক তীব্র আশা। আমি মিসিসিপি নদীর গান শুনেছি আর দেখেছি তার কাদামাখা জল সোনালি আভায় ঝলমল করছে। কি অসাধারণ একটা ছবি, তাই না?
এই একটা লাইনের মধ্যে হিউজ আমেরিকার কৃষ্ণাঙ্গ ইতিহাসের দুটো দিককেই ধরে ফেলেছেন, দাসত্বের কষ্ট আর মুক্তির সোনালী স্বপ্ন। আব্রাহাম লিঙ্কনের নামটা এনে কবি এখানে আর একটা চমৎকার কৌশল ব্যবহার করেছেন, যার নাম অ্যালিউশন বা ঐতিহাসিক ইঙ্গিত। এর মানে হল ইতিহাস বা সাহিত্য থেকে কোনো বিখ্যাত ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করে লেখাকে একটা বাড়তি গভীরতা দেওয়া। আব্রাহাম লিঙ্কনের এই নামটা আমাদের সরাসরি নিয়ে যায় আমেরিকার গৃহযুদ্ধের ঠিক আগের সেই উত্তাল সময়ে। এটা আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়াবহ দাসপ্রথার কথা, যা তরুণ লিঙ্কন নাকি মিসিসিপি নদীতে ভ্রমণের সময় নিজের চোখে দেখেছিলেন। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। গৃহযুদ্ধের আগে মিসিসিপির গান ছিল আসলে দাসদের কষ্টের কান্না, কিন্তু গৃহযুদ্ধের পর যখন মুক্তির সূর্য উঠছে, তখন সেই একই নদীর ঘোলা জল সোনালি হয়ে উঠছে। এটাই হলো মুক্তি আর একটা নতুন ভবিষ্যতের উজ্জ্বল আশা। আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা কবিতার সব স্রোতকে একসাথে মিলিয়ে এর আসল বার্তাটা বোঝার চেষ্টা করব, আর সেটা হলো গর্ব, ইতিহাস আর সংগ্রামের বার্তা। এতক্ষণে এটা তো একদম পরিষ্কার যে এই কবিতার একেবারে কেন্দ্রে আছে নদী। ইউফ্রেটিস থেকে মিসিসিপি পর্যন্ত এই নদীগুলোই যেন একটা অদৃশ্য সুতো দিয়ে কৃষ্ণাঙ্গ মানুষের হাজার হাজার বছরের ইতিহাস, তাদের আত্মা আর অভিজ্ঞতাকে এক মালায় গেঁথে দিয়েছে। খুব সহজ করে বললে এই নদীগুলো আসলে চারটে জিনিসের প্রতীক। ১. তাদের প্রাচীন আর সমৃদ্ধ ইতিহাস। ২. সেই ঐতিহ্যের প্রতি তাদের গভীর গর্ব। ৩. মুক্তির জন্য তাদের দীর্ঘ আর কঠিন সংগ্রাম। আর ৪. হাজার বছরের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান বা প্রজ্ঞা। আর একদম শেষে কবিতাটা আবার ফিরে আসে তার সেই অমোঘ উচ্চারণে, যেখান থেকে সব কিছুর শুরু হয়েছিল। আমি নদীগুলোকে চিনি, প্রাচীন গাঢ়বর্ণ নদী। আমার আত্মা নদীগুলোর মতো গভীর হয়ে উঠেছে। এই যে একই কথা আবার বলা হলো, এটা কবিতার মূল বার্তাটাকে আরও জোরালো করে তুলল, যে কৃষ্ণাঙ্গদের ঐতিহ্য কোনো ঠুনকো জিনিস নয়। এটা পৃথিবীর প্রাচীনতম নদীগুলোর মতোই গভীর, প্রাচীন আর চিরস্থায়ী। এটা শুধু একটা কবিতা নয়, এটা হলো মর্যাদা, সহনশীলতা আর এক গভীর ইতিহাসের উদযাপন। এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন থেকে যায় আমাদের নিজেদের জন্য। কোন নদী, সেটা বাস্তব হোক বা রূপক, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বা পারিবারিক ইতিহাসকে গড়ে তুলেছে?